সবাইকে নমস্কার। যারা লাস্ট ভিডিওটা দেখেছেন তারা অলরেডি জানেন যে লাস্ট ভিডিওতে ডিসকাস করেছি যে ডিপ স্টেট বা গভীর রাজ্যের গোপন রহস্য নিয়ে। আজকে সেটারই কন্টিনিউ করব, এটা বলে যে বর্তমান রাজনৈতিক ফ্ল্যাশ পয়েন্টগুলো কী কী আর কিভাবে এই ফ্ল্যাশ পয়েন্টগুলো গড়ে উঠলো। তাহলে বর্তমান ফ্ল্যাশ পয়েন্টগুলো কী কী? রাশিয়া ইউক্রেন, প্যালেস্টাইন ইসরায়েল এবং ইরান ইসরায়েল, সৌদি ইরান, ভারত পাকিস্তান, ইয়েমেন সৌদি, সাউথ চায়না সি, চায়না তাইওয়ান, নর্থ কোরিয়া সাউথ কোরিয়া, আফ্রিকার হচ্ছে মালি, নাইজার, বুরকিনা ফাসো, সাউথ আমেরিকার গুয়েনা আর ওদিকে ভেনেজুয়েলা। তো এবার এই প্রত্যেকটা ফ্ল্যাশ পয়েন্টের কিন্তু একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করা যায়। কিভাবে? এই সমস্ত ওয়েস্টার্ন কালেকটিভের যে মাথা ইউএস আর কেউই নয়, তো এ কি করে, একজনকে সাপোর্ট করে আর অন্যজনকে স্যাংশন করে। স্যাংশন মানে কি? মানে হচ্ছে তার উপরে অর্থনৈতিক বা সামরিক নিষেধাজ্ঞা জারি করে। এবার যাকে সাপোর্ট করছে তাকে সব কিছু দিচ্ছে। কি দিচ্ছে? প্রথমে বিভিন্ন এডের মাধ্যমে ডলার দিচ্ছে, ঋণের মাধ্যমে এডের মাধ্যমে ডলার দিচ্ছে। তারপরে তাকে সমস্ত রকম টেকনোলজি, মিলিটারি, সামরিক সব অস্ত্রশস্ত্র সব কিছু দিচ্ছে তাকে। যে যাদেরকে সাপোর্ট করছে সেই সব কান্ট্রির সাথে কিন্তু বিভিন্ন চুক্তির মাধ্যমে অ্যালায়েন্স গড়ে তুলছে। এইবারে এই যে দেশগুলো যাদের সঙ্গে অ্যালায়েন্স গড়ছে বা চুক্তি গড়ছে, যাদেরকে সাপোর্ট করছে, তাদেরকে যা যা দিচ্ছে ডলার, সেই ডলার দিয়েই কিন্তু আবার আমেরিকার সমস্ত অস্ত্রশস্ত্র তাদেরকে কিনতে হচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে? প্রিন্ট করা ডলার অ্যালায়েন্স কান্ট্রিগুলোর মাধ্যমে ঘুরে এসে চলে আসছে সেই আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা বিগ টেক ইন্ডাস্ট্রির যে ইন্ডাস্ট্রিগুলো, কোম্পানিগুলো আগের অনেকগুলো ভিডিওতে বুঝিয়েছি, সেই কোম্পানিগুলোর কাছেই কিন্তু ঘুরে ফিরে চলে আসছে। আর এইভাবেই শুরু হয় বিনিময়, যার মাধ্যমে আর কিছুই না, ডলারের ফ্লো বজায় থাকছে, যেটা হাজারো বার অনেক ভিডিওতে আমি বুঝিয়েছি যে ডলারের ফ্লো বজায় থাকা। ভারত পাকিস্তান, রাশিয়া ইউক্রেন আর ইসরায়েল প্যালেস্টাইন। এবারে এই প্রশ্ন উঠতে পারে যে ইউএস অ্যালাই কান্ট্রিগুলো এগুলো করছে কেন? কারণ ইউএস এদেরকে বলছে যে তোমার পাশের কান্ট্রিরা, মানে যাদের সঙ্গে ইউএসের অ্যালাই নেই, যাদেরকে স্যাংশন করতে হবে বা করছে, তোমার পাশের কান্ট্রিরা একদম বিশ্বাসযোগ্য নয়, ভালো নয়, এদের ফলে রিজিয়ান সেফ নয়, এরা যে কোনো সময় অ্যাটাক করতে পারে, এরা তোমার পক্ষেও ক্ষতিকর, এই বলে এদেরকে সেভাবে ভয় দেখিয়ে রাখছে। তো তোমাদের যে কোনো মুহূর্তে তোমাদের উপর অ্যাটাক হতে পারে, তো তোমাদের যা কিছু সামরিক সাহায্য, টেকনোলজি সাহায্য, মিলিটারি সাহায্য সব আমি দেবো। এই ফ্ল্যাশ পয়েন্টগুলোকে কিন্তু মাঝে মধ্যেই অ্যাক্টিভ করা হয়। বরং এটা বললে ভালো হবে যে একটা যেই বন্ধ হয় আরেকটা শুরু হয়, এভাবে চলতে থাকে ডলারের ফ্লো। আর এই করে পুরো পৃথিবীর নজর একদিক থেকে আরেকদিকে ঘুরিয়ে দেওয়া যায়। আর এইভাবে সামরিক অস্ত্র যারা বানায় সেই কোম্পানিগুলো প্রফিট করে। এক্ষেত্রে আমার এটাও বলা উচিত যে এই কোম্পানিগুলো কিন্তু ওয়ার্কফোর্সের একটা বিরাট এমপ্লয়মেন্টও তৈরি করে আমেরিকাতে। আর একটু লক্ষ্য করলে আমরা এটাও বুঝতে পারবো, এই যে ফ্ল্যাশ পয়েন্টের দুটো করে দেশ, এরা কিন্তু তৈরি হয়েছে কোনো না কোনো ফল্ট লাইন বা বিভাজন দ্বন্দ্বরেখার উপরে দাঁড়িয়ে। যেরকম উদাহরণ তো আমাদের ভারত পাকিস্তান। এই ভারত পাকিস্তান ভাগই হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, মানে ধর্ম আর রিলিজিয়ানকে বেস করে। তার ফল থেকে জন্ম নেওয়া ভূখণ্ডের দাবি, মানে কাশ্মীরের দাবি নিয়ে যে দ্বন্দ্ব, যে অশান্তি। তো কাশ্মীর ছিল একটা প্রিন্সলি স্টেট, মানে রাজার দ্বারা শাসিত রাজ্য, তো যেখানে রাজা ছিলেন হরি সিং। তো এই হঠাৎ করে অ্যাব্রাপ্ট ডিসিশনের ফলে এই যে ভারত পাকিস্তান ভাগ হলো, এই ফল্ট লাইনের উপরে, রিলিজিয়ান, দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে যে ভাগ হলো, তখন রাজা হরি সিংয়ের কাছে দুটো অপশন ছিল। নয় তিনি একটি সাইড জয়েন করবেন, যে কোনো একটি সাইড, আর নয় উনি ইন্ডিপেন্ডেন্ট থাকবেন। তো হরি সিং ডিসিশন নিলেন উনি ইন্ডিপেন্ডেন্ট থাকবেন। তো যা ছিল না সেটা হচ্ছে ওয়াটার রিসোর্স। আর কৃষি বলুন, শিল্প বলুন, সবের জন্য জল ছাড়া তো চলবেই না। তো সেই সময় যে পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার লিয়াকত খান আর ওদের যে পলিটিক্যাল অ্যাডভাইজার শওকত হায়াত খান, তো এরা দুজনে মিলে বুঝলো যে জল ছাড়া তো পাকিস্তান বাঁচবে না। আর কাশ্মীর এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশানে আছে যে তাড়াতাড়ি এর কন্ট্রোল না নিলেই নয়। তো সেই জন্য তখন তাড়াতাড়ি সেই সময় মেজর জেনারেল যে আকবর খান, সে কী করলো, যে ওই পাস্তুন ট্রাইবসদের কাশ্মীরে পুশ করা শুরু করে দিল। আজকের দিনের যেটা খাইবার পাখতুনখোয়া, তখন যেটা ছিল নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টায়ার প্রভিন্স, তার যে চিফ মিনিস্টার ছিল আব্দুল কাইয়ুম, সে এদেরকে হেল্প করে। এই আব্দুল কাইয়ুমের অসম্ভব প্রভাব ছিল ওই পাস্তুন ট্রাইবসদের উপরে। এদেরকে অর্গানাইজ করা, প্লাস অস্ত্রশস্ত্র, টাকা পয়সা, লজিস্টিক্স রুটস, এই সমস্ত কিছু দিয়ে সাহায্য করা, এই সমস্ত কিছু করতো। এরপর কাশ্মীর প্রথম ইনভেট করা হয় মেজর জেনারেল আকবর খানের নেতৃত্বে। যদিও
আজ অবধি এই পাকিস্তান গভর্নমেন্ট অফিসিয়ালি কোনোদিনও এটাকে স্বীকার করে না। আর আমরা সকলেই জানি যে গভর্নমেন্ট এইটুকু বোঝার ক্ষমতা রাখি যে গভর্নমেন্ট আর পলিটিক্যাল সাহায্য ছাড়া কখনোই এ ধরনের কাজ সম্ভব হয় না। তো এরপর রাজা হরি সিং ভারতের কাছ থেকে সাহায্য চায়, আর জম্মু কাশ্মীরের সাথে ভারতের অ্যাক্সেশন ট্রিটি সাইন হয়। এরপরেই ভারত সৈন্য অভিযান শুরু করে কার বিরুদ্ধে? এই পাকিস্তানের পাঠানো উইপনাইজড ট্রাইবসদের বিরুদ্ধে। এর থেকেই কিন্তু প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। পরবর্তীতে পিওকে মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জন্ম হয় যুদ্ধ বিরতির মাধ্যমে। আমার পূর্ববর্তী ভিডিওতে আমি ভালো করে বুঝিয়েছি, যেটা আমি বারবার রিপিট করি, যে কিভাবে আমেরিকা পেট্রোডলার দিয়ে মিডল ইস্টের সাহায্যে ভারত আর ভারতীয় উপমহাদেশকে র্যাডিকালাইজড করেছে। তো এই ভারত পাকিস্তান ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমেরিকা পাকিস্তানকে রেকগনাইজ করে নিল, আর এখান থেকেই শুরু হয়ে গেল পাকিস্তানের যাত্রা। কারণ এই পাকিস্তানকে আমেরিকা সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের জন্য ব্যবহার করবে বলে একে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত করে নিল। শুধুমাত্র এই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ইউজ করবে বলে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানকে এই মিলিটারি অ্যালায়েন্সে যুক্ত করে নেওয়া হলো। আর সেই থেকে পাকিস্তান সব সময় আমেরিকার থেকে অস্ত্রশস্ত্র, সামরিক সাপোর্ট এবং অর্থনৈতিক্যাল ইকোনমিক্যাল এড এগুলো পেতে শুরু করলো। 1965 সালেও সেম কাণ্ড হয়। ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট দেয়, সমস্ত মিলিটারি ইকুইপমেন্ট দেয়, ইকোনমিক্যাল সাপোর্ট দেয়, এড দেয়। আর এরপর 1971-এ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন। তো সেক্ষেত্রে ভারতবর্ষ সমস্ত রকমভাবে অর্থনৈতিক আর সামরিক শক্তি দিয়ে, সৈন্য দিয়ে বাংলাদেশকে সাহায্য করে। আর তার পরবর্তী ঘটনা তো আমরা সবাই জানি, 93,000 পাকিস্তানি সেনা ভারতবর্ষের কাছে আত্মসমর্পণ করে। এবারে কোল্ড ওয়ারে সোভিয়েত ইউনিয়ন আর আফগান যুদ্ধ, যেটা 1979 থেকে 1989 অবধি হয়েছিল, এটা যদিও আফগানিস্তানের মাটিতে হয়েছিল, কিন্তু যুদ্ধ মূলত কার মধ্যে ছিল? ইউএসএ আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তো এই যুদ্ধে পাকিস্তানকে প্রচুর পরিমাণে মিলিটারি আর ফিনান্সিয়াল এড দেয় ইউএসএ। তো এর ফলে এই পাকিস্তানের যে আইএসআই ইন্টেলিজেন্স, এরা মিডলম্যান হয়ে কাজ করে। তো যে সমস্ত জিহাদিদের এই আফগান যুদ্ধে পাঠানো হয়েছিল, সেই সব জিহাদিদের ফান্ডিং, ট্রেনিং, অস্ত্রশস্ত্র সমস্ত কিছু পাকিস্তানের মাধ্যমেই কিন্তু ইউএসএ দিত। এইভাবে ইউএসএ নিজের অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য চিরকাল পাকিস্তানকে ইউজ করে গেছে। 1989-তে যেই যুদ্ধ শেষ হলো, তখনই এই সব জিহাদিদের পুশ করতে থাকা হলো কাশ্মীরে। তো তারপর থেকে এই জন্য আমরা দেখি অফিসিয়ালি 1989-এর পর থেকেই কিন্তু কাশ্মীর অশান্ত হতে শুরু করে। এই যথারীতি এইখানেও এই জিহাদিদের ফান্ডিং, ট্রেনিং, অস্ত্রশস্ত্র আর তাদেরকে সেফ হেভেন দেওয়া, এই সব কিছু করছে পাকিস্তান। ভারতীয় পলিটিক্যাল ওয়ার্কারদের উপরে প্রাণঘাতী হামলা বেড়ে যায়, তারপর অনেক অফিসিয়ালসদের হত্যা করা হয়, এই ধরনের মাস প্রোটেস্ট, তারপর কারফিউ, এই ধরনের জিনিস স্টার্ট হয়ে যায়। এরপরে 1990-তে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা আর তাদেরকে কাশ্মীর ছাড়তে বাধ্য করা হয়। তো এই পাকিস্তান মিলিট্যান্টস দ্বারা প্রায় 14,000 সিভিলিয়ানস হত্যা করা হয়, 5,000-এর বেশি সিকিউরিটি পার্সোনেল বীরগতি প্রাপ্ত হয়। 2017 অবধি অফিসিয়াল ডেটা সেটাই বলছে। আর লেটেস্ট ঘটনা পেহেলগাঁওতে 26 জনকে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হয়। আর একদম রিসেন্ট মুম্বাই ব্লাস্টে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি ইনভেস্টিগেট করে এই তথ্য এখনও অবধি পাওয়া গেছে যে এই ব্লাস্টে পাকিস্তান, টার্কি আর বাংলাদেশের কিন্তু যোগ পাওয়া গেছে। পাকিস্তানকে বেস করে এই 9/11 অ্যাটাকের পরে এই আফগানিস্তানের মাটিতে আমেরিকা আল কায়দার সাথেও যুদ্ধে জড়িয়ে পড়ে। তো আর তার বিনিময় কি হয়? পাকিস্তান আমেরিকার থেকে এড পেতে থাকে। তো এই আল কায়দার জন্ম কিভাবে, কিছুটা কিন্তু আমি একটি ভিডিওতে বলেছি। আজকের দিনে আমেরিকা কিন্তু ভারতকে নিজের রাইভালই মনে করে। কেন? কারণ IMF-এর প্রজেকশন অনুযায়ী খুব শিগগিরই ভারত তৃতীয় লার্জেস্ট ইকোনমিতে পৌঁছবে, এবং ভারতবর্ষ এখন 140 কোটির দেশ, যেটা অ্যাভারেজ এজ অনুযায়ী ইয়াংগেস্ট পপুলেশন ভারতে রয়েছে। তো সেই জন্য এখন আমেরিকার চিন্তাভাবনা সবসময় যে কি করে নিজেদের ইকোনমিটাকে ভারতে লিভারেজ করবে, মানে নিজেদের কোম্পানি ভারতে ঢোকাবে, সেখান থেকে প্রফিট তুলবে, কিভাবে ভারতকে কন্ট্রোলে রাখবে যাতে ভারত হাতের বাইরে সুপার পাওয়ার হয়ে বেরিয়ে না যায়। তো সেই জন্য ভারতের ভিতরে আর বাইরে অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্টগুলো কিন্তু এখন খুব লক্ষণীয়। তো এখন কি পাকিস্তানের মাধ্যমে বাংলাদেশকে ব্যবহার করার ছক কষা হচ্ছে, সেটা বুঝতে হবে, জানতে হবে।